আশা করি তোমরা সবাই মন দিয়ে পড়াশুনো করছো। হাতে আর মাত্র 3টে মাস রয়েছে, জুনে আবার এক্সাম হবে। সুতরাং এতদিনে তোমরা নিশ্চয়ই মন দিয়ে পড়াশোনা শুরু করে দিয়েছো। যারা রেজাল্টের অপেক্ষায় ছিলে কিন্তু রেজাল্ট আশানুরূপ হয়নি, তারাও নিশ্চয়ই এবার একটু মনোযোগ সহকারে পড়ছো। যদি না শুরু করো, আমি বলবো শুরু করে দাও, আর মন খারাপ করে থাকার কোনো মানে হয় না। নিজের ভুল ভ্রান্তিগুলোর উপর কাজ শুরু করো, যেটা আমি আগেও বলেছিলাম অন্য ভিডিওতে। সেইগুলো তোমরা একটু চেক আউট করে নিতে পারো, আমি সেখানে স্ট্র্যাটেজি নিয়ে কিছু কথা বলেছিলাম। আজকের ভিডিওটা মূলত যে কারণে বানানো, তার উদ্দেশ্য একটাই, জেআরএফ সংক্রান্ত মিথ। জেআরএফ নিয়ে এত ভুলভ্রান্তি কথা ছড়িয়ে আছে চারিদিকে, আমার মনে হলো সেগুলো একটু ক্লিয়ার করা দরকার। আমরা ভিডিও ওপেন করলে দেখতে পাই জেআরএফ নিয়ে ইনি এই বলছেন, ইনি এই বলছেন, অনেকগুলো মিথ রয়েছে। তার ফলে কি হয়, যারা বিগিনার বা যারা দুটো একটা অ্যাটেম্প্ট দিয়েছে কিন্তু আশানুরূপ ফল পায়নি, তারা অনেকটা নেগেটিভ হয়ে যায়। ঠিক আছে, আচ্ছা, প্রথম মিথ কি না, প্রথম মিথ জেআরএফ সংক্রান্ত, নেট জেআরএফ সংক্রান্ত প্রথম মিথ হলো এই, যে একাডেমিক লাইনে যারা পড়াশুনোয় দুর্দান্ত রেজাল্ট করেনি বা যারা পড়াশুনোয় দুর্দান্ত ছিল না, তাদের জন্য নেট জেআরএফ নয়। তাদেরকে বলে তোমরা অন্য কিছুর জন্য প্রিপারেশন নাও, অন্য পড়াশুনো করো, এই প্রফেশন তোমরা আসতে পারবে না, কারণ তোমরা একাডেমিক লাইনে পড়াশোনা এতটা ভালো ছিল না। আচ্ছা, অন্যান্য বিষয়ের ক্ষেত্রে আমি বলতে পারবো না, কিন্তু বাংলার বিষয়ে আমি 100% বলতে পারি এই কথাটি সম্পূর্ণ মিথ্যে কথা, সম্পূর্ণ ভ্রান্ত। নেটের যে পড়াশুনো, তার সাথে গ্র্যাজুয়েশন বা মাস্টার ডিগ্রির পড়াশুনোর কোনো সম্পর্ক নেই। ঠিক আছে, দেখো, নেটের যা যা সিলেবাসে রয়েছে পড়াগুলো, আমরা সবাই কম বেশি গ্র্যাজুয়েশন বা এমএতে সে পড়াগুলো পড়েছি, তাই তো? কিন্তু তুমি দেখো, আমরা গ্র্যাজুয়েশন বা এমএতে যেভাবে পরীক্ষা দিয়েছি, যে রকমভাবে প্রশ্নের প্যাটার্নের সাথে আমাদের পরিচিতি ছিল, নেটে তার সাথে আর কোনো সম্পর্ক আছে? বিন্দু মাত্র নেই। নেট পরীক্ষার প্রশ্ন, তার প্যাটার্ন সব আলাদা। আমরা তো প্রায় সব পড়াই বলতে গেলে কম বেশি অনেকগুলো পড়া আমরা গ্র্যাজুয়েশন এমএতে পড়েছি, আর নেটের সিলেবাসে যেগুলো আছে বাংলা পড়েছি আমরা, কিন্তু সেগুলো দিয়ে আজ কোনো কাজ চলবে না নেটে। তা আমি বলছি না সে পড়াটা ছিল অমূলক, অবশ্যই সেই পড়া অনেকটা বেশি বেটার ছিল নেটের সিলেবাসটার থেকে। আমি বলবো আমার নেটের সিলেবাসটা অনেকের পড়তে একটু বোরিং লাগে, তো তার থেকে মনে হয় যে এমএতে নিজের মতন করে দুটো কথা বলা যায়, প্রশ্নপত্রে লেখা যায়, এখানে সেই জায়গাটা নেই। ঠিক আছে, সুতরাং একটা কথা তো ক্লিয়ার হলো যে গ্র্যাজুয়েশন এবং এর পড়ার থেকে নেটের পড়া সম্পূর্ণ আলাদা। তাই এই কথাটা একদম ভুল যে কেউ গ্র্যাজুয়েশন বা এমএতে খুব ভালো রেজাল্ট করতে পারেনি বা পড়াশুনোয় খুব ভালো ছিল না বলে নেট জেআরএফ তার জন্য নয়। আমি নিজেও অ্যাভারেজ, আমার গ্র্যাজুয়েশন বা এমএতে এমন কিছু রেজাল্ট ছিল না, ছিল, খারাপও ছিল না, কিন্তু বিশাল একটা ভালো কিছু এমন কিছু ছিল না, ছিল ঠিকঠাক, বাট আমার হয়েছে জেআরএফ। ঠিক আছে, সুতরাং এই কথাটা আগে মাথা থেকে সরিয়ে দাও, এই কথাটাকে বিন্দুমাত্র মনের মধ্যে প্রশ্রয় দেবে না। ঠিক আছে, তার সাথে নেটের পড়াশোনার কোনো সম্পর্ক নেই, বিন্দুমাত্র সম্পর্ক নেই। তুমি কি পড়েছো এতদিন গ্র্যাজুয়েশনে এমএতে, সেটা তোমার মধ্যে থাক, যদি না থাকে ভুলে গেছো আলাদা কথা, কোনো ব্যাপার না। নেটের পড়া হবে সম্পূর্ণ ভিন্ন মেরুর পড়া, সম্পূর্ণ আলাদা রকম পড়া। তোমার মাথায় যত মেমোরি রয়েছে অন্য পড়া সব ডিলিট করে একদম ফ্রেশ হয়ে পড়তে বসো নেটের পড়া। ঠিক আছে, যারা পরীক্ষা দিয়েছো বা যারা প্রিভিয়াস ইয়ার প্রশ্ন চেক করেছো, তারা জেনে গেছো যে নেটের প্রশ্ন কিরকম হয়। ঠিক আছে, পড়ার ধরন সম্পর্কে জেনে গেছো। এই পরীক্ষায় ম্যাটার করে যে তুমি এই সিলেবাসের উপর তোমার 100% পড়াশুনো করছো কিনা, তুমি এই সিলেবাসে কনসিস্টেন্টভাবে পড়াশুনো করছো কিনা, একটা স্ট্র্যাটেজি মেনটেন করে পড়াশুনো করছো কিনা, এটা ম্যাটার করে। এটা ম্যাটার করে না তুমি গ্র্যাজুয়েশনে কি পড়ে এসছো, এমএতে কি পড়ে এসছো, তার সাথে কোনো সম্পর্ক নেই, বিন্দুমাত্র সম্পর্ক নেই। এখানে যেটা গুরুত্বপূর্ণ বিষয়, যে তোমাকে যে সিলেবাসটা ইউজিসি থেকে দেওয়া হয়েছে নেটের জন্য, সেই সিলেবাসে তোমার দক্ষতা কতটা, সেই সিলেবাসকে তুমি কিভাবে আয়ত্ত করছো, তার উপর ডিপেন্ড করে আছে সম্পূর্ণ তোমার নেট জেআরএফ জার্নি। তুমি এর প্রিভিয়াস কি করে এসছো তার সাথে কোনো সম্পর্ক নেই। অন্যান্য বিষয়ের আছে, বাংলার বিন্দুমাত্র নেই, কারণ বাংলার প্রশ্ন এভাবেই হয় নেটের। ঠিক আছে, সুতরাং এটা ভেবে নেগেটিভ হওয়ার কিছু নেই যে আমার একদিন স্বপ্ন ছিল আমি জেআরএফ এ পিএইচডি করব, কিন্তু গ্র্যাজুয়েশন এমএতে আমি সেরকমভাবে পড়িনি, আমার রেজাল্ট এতটা ভালো হয়নি, সুতরাং এই প্রফেশনটা আমার জন্য নয়। এটা একদমই ভুল কথা, বিন্দু মাত্র এটাকে প্রশ্রয় দেবে না। ঠিক আছে,
তোমার কাজ হবে যে আমাকে ইউজিসি থেকে যে সিলেবাসটা দিয়েছে সেটার উপর আমাকে আয়ত্ত করতে হবে, সেটাকে আমাকে সঠিক স্ট্র্যাটেজিতে পড়াশুনো করতে হবে যাতে এই সিলেবাসে আমার দক্ষতা চলে আসে, পরীক্ষার হলে গিয়ে আমি প্রশ্নের সঙ্গে সমানভাবে ডিল করতে পারি, কনফিডেন্সের সঙ্গে ডিল করতে পারি। তোমাকে এইভাবে পড়াশোনা শুরু করতে হবে একদম ফ্রেশ হয়ে, ঠিক আছে? আচ্ছা, এরপর যেটা হয়, নেট জিআরএফ এর পড়াটা একটা লং ওয়ে, তো মানে খুব সহজে তুমি সবকিছু পড়ে নিলে রিভিশন দিয়ে দিলে এটা হয় না, রাস্তাটা একটু দীর্ঘ, ঠিক আছে? ছেলে মেয়েরা এখানে যে ভুলটা করে সেটা হচ্ছে, আমি দেখেছি অনেক ছেলে মেয়ে এই স্বপ্নটা নিয়ে পড়তে আসে, দিয়ে যেটা হয় একটা বা দুটো অ্যাটেম্পটের পর ছেড়ে দেয়, বা 2-4 মাস পড়তে গিয়ে বিরক্ত হয়ে পড়াটাকে ছেড়ে দেয়। হ্যাঁ, আমার দ্বারা তো হবে না, এরকম প্রশ্নের সাথে আমি কিভাবে ডিল করব, আমার দ্বারা এগুলো হবে না। নেটের পড়াতে যেটা সব থেকে বেশি ম্যাটার করে সেটা হচ্ছে তোমার কনসিস্টেন্ট, তুমি কতটা নিয়মানুবর্তিতা ভাবে পড়াশোনাটা করছো, তুমি কতটা নিয়ম মেনে পড়াশোনা করছো, ডিসিপ্লিন, নিয়মানুবর্তিতা যেটাকে আমরা বলছি, তুমি কতটা ডিসিপ্লিন থাকছো তোমার এই জার্নিতে, তুমি কতটা কনসিস্টেন্ট থাকছো তোমার এই পড়াশোনাটাকে নিয়ে, এটা ম্যাটার করে, ঠিক আছে? ধরো কেউ উপন্যাস পড়তে বসে, বা নেটের যেভাবে একটা উপন্যাস থেকে প্রশ্ন হয়, 11খানা উপন্যাস রয়েছে, প্রায় তোমাকে মানে মুখস্থই বলা যেতে পারে, মুখস্থ করে নিতে হবে একদম, কোন পাতায় কি আছে, কোন পরিচ্ছেদে কি ঘটছে, কোন তথ্যে কি বলছে। হ্যাঁ, মানে চোখ বন্ধ যখন করবে তোমার সামনে একদম পরিচ্ছেদ ধরে ধরে ভেসে আসবে, কোন পরিচ্ছেদে কি ঘটনা ঘটছে, কোন পরিচ্ছেদে কি তথ্য আছে। হ্যাঁ, মানে তোমাকে আয়ত্ত করে নিতে হবে পড়াটাকে, একদম সম্পূর্ণরূপে তোমাকে নিমজ্জিত হতে হবে সিলেবাসটার মধ্যে, এমনভাবে এক একটা ইউনিটকে পড়তে হবে যাতে চোখ বন্ধ করলে তুমি বুঝতে পারো, আচ্ছা এই বইয়ে এই ঘটনা ছিল, আচ্ছা এখানে এইটা ছিল, এই রকমভাবে পড়তে হবে, ঠিক আছে? তো সুতরাং প্রিভিয়াস কোনো কিছুর সঙ্গে এই পড়াটার মিল নেই। যে কথাটা আমি বললাম, কনসিস্টেন্সি, নেটের পড়াতে কনসিস্টেন্সি খুব দরকার। তুমি আজ শুরু করলে, 2 মাস পর তোমার ভালো লাগলো না, তুমি ছেড়ে দিলে এবং গিয়ে আরো 5 জনকে ডিমোটিভেট করলে, এটা করো না। যদি স্বপ্ন দেখেছো যে আমি জেআরএফ পাবো, আমি পিএইচডি করব, আমি ভবিষ্যতে ভালো একজন গবেষক হব, অধ্যাপক হব, তাহলে কনসিস্টেন্ট থাকতে হবে। প্রতি মুহূর্তে তোমার মনে হবে যে এই পড়াটা আমার জন্য নয়, এত বিরক্তি বোধ করবে, এত ফ্রাস্ট্রেশনে ভুগবে। নেটের পড়াটা তো একটা লুপের মতো না, 6 মাস পর পর পরীক্ষা, মানুষের 6 মাসের চক্কর একটা লুপের মধ্যে ঢুকে যায়। হ্যাঁ, আচ্ছা আমার এখন হলো না, 6 মাস পর আবার দেখবো, এখন হলো না, আরো 6 মাস পর দেখবো। মানে কি হয়েছে, আমরা গ্র্যাজুয়েশন এমএতে ওই 6 মাস পর পর করে সেমিস্টার দিই, ওই রেসটা থেকে যায় আমাদের মধ্যে, এই 6 মাস পর পর তো পরীক্ষা হবে, দেব। এই 6 মাসটা যে তোমাকে কত বছরে নিয়ে চলে যাবে তুমি ভাবতে পারবে না, এই লুপটার মধ্যে যাবে না। নেট জিআরএফের পড়া একটা লুপ, যারা ঢুকে যায় তারা বুঝতে পারে না, যখন বেরোয় দেখে 2-3 বছর পেরিয়ে গেছে, জিআরএফটা হয়নি, নেটটা হয়নি, বুঝতে পারে না ভুল কোথায় ছিল, কারণ ওই গ্র্যাজুয়েশনে সেমিস্টার দিয়ে দিয়ে পাস করতে হয়েছে। এমএতে সেমিস্টার প্রসেস, 6 মাস পর পর পরীক্ষা, মানুষের 6 মাস প্রসেস থেকে বেরোতেই পারে না, ওই 6 মাস পর পর পরীক্ষা দিয়েই যায় সেমিস্টারের মতো ভাবে, এটাও আমার সেমিস্টার একটা, আর 2-3 বছর আরো চলে যায় জীবন থেকে। যখন শুরু করবে নেটের পড়া, খুব সিস্টেমেটিক ভাবে শুরু করবে, তোমাকে বুঝতে হবে যে একটা বড় যুদ্ধ, এবং এই যুদ্ধে আমি কোনটা ছাড়বো, কোনটা ধরবো, কখন কোন অস্ত্র প্রয়োগ করব, বুঝতে হবে, কম্পিটিশনটাকে অনুভব করতে হবে, ঠিক আছে? তাহলে তোমার এই বিষয়গুলো যদি ক্লিয়ার থাকে, তুমি নেটের পড়াতে একদম ঠিকঠাকভাবে এগোচ্ছ। তোমার যদি এইগুলো ক্লিয়ার না থাকে, হুটহাট করে যেখান থেকে ইচ্ছে একটা পড়াশোনা শুরু করে দিলাম, খুব মুশকিল হবে, না বলছি না, অনেকটা দীর্ঘ সময় লেগে যাবে, তোমাকে তো আরো 5টা বছর গবেষণা করতে হবে, তারপর কখন সিএসসি হবে, ইন্টারভিউ হবে, একটা লং প্রসেস এই জার্নিটা। তো তোমাকে চেষ্টা করতে হবে যত তাড়াতাড়ি সম্ভব, খুব স্মার্টলি ভাবে, এবং অবশ্যই ডিসিপ্লিন আর হার্ডওয়ার্কের সঙ্গে আমাকে এক্সামটা ক্র্যাক করতে হবে। তো কনসিস্টেন্ট খুব দরকার। তুমি আজ পড়ছো, 2 দিন পড়ছো না, হবে না, নেটের পড়া রোজ পড়তে হবে, নেট জিআরএফ এর পড়া রোজকার পড়া, ঠিক আছে? আজ পড়লে কাল রিভিশন দেবে, আবার কাল পড়বে পরশু রিভিশন দেবে, তোমাকে রোজ পড়তে হবে। তুমি যদি এখানে একটা বা 2 দিন গ্যাপ দিয়ে দাও, যারা খুব ডিসিপ্লিন ভাবে পড়াশোনাটা শুরু করে তাদেরকে তুমি কখনো জিজ্ঞেস করে দেখতে পারো, বা তারা ভিডিওটার সঙ্গে রিলেট করতে পারবে আমার, যখনই কোনো কারণবশত 1 বা 2 দিন খুব জোর গ্যাপ হয়ে যায়, তুমি দেখবে মনে হয় যেন মাথার তারটা কেটে গেছে, আর আমার পড়াশোনাটায় মন বসছে না, অন্যরকম হয়ে যায় মাইন্ডটা। তো নেটের পড়াটা একটা চেন সিস্টেম, এটা তোমাকে রেগুলার প্রসেসের মধ্য দিয়ে যেতে হবে, তুমি স্কিপ করতে পারো না, কোনো ডে তুমি স্কিপ করতে পারো না, খুব এমার্জেন্সি কিছু হলো,
বাড়ির কোনো সমস্যা, সেক্ষেত্রে ঠিক আছে। হ্যাঁ, তোমার নিজস্ব কোনো আনন্দের জন্য, খুশির জন্য আমি বলবো স্কিপ করো না নেটের পড়ার এই দিনগুলোকে। যে রেগুলেটরি মেনটেন করে না, সে উন্নত থেকে এগিয়ে থাকে। ধরো একজন বেশি ট্যালেন্টেড, হ্যাঁ, ওর আরও একজনের বুঝতে যেটা 5 ঘন্টা লাগে, ও সেটা 3 ঘন্টায় বুঝে যাচ্ছে, ঠিক আছে। ও ভেবে নেয় বা আমি তো 3 ঘন্টায় ক্র্যাক করে নিচ্ছি সব, সুতরাং আমি তো যদি ওর থেকে 2 দিন কম পড়ি আমি আমি বেরিয়ে যাবো, আমার কোনো অসুবিধে নেই। আর ও যেটা 2 ঘন্টারও বেশি ধরে বুঝতো, ঠিক আছে, ও জানে যে আমার একটু বুঝতে সময় লাগে, পড়তে সময় লাগে, আমাকে রোজ পড়তে হবে, রোজ আমাকে কনসিস্টেন্ট থাকতে হবে। ও বেরোবে, এ বেরোবে না। হ্যাঁ, এ ভাববে আমি খুব স্মার্ট, কিন্তু বেরোবে না, ও বেরোবে, কারণ ওর মধ্যে কনসিস্টেন্সি রয়েছে। ঠিক আছে, আমি সবসময় বলি যে পরিশ্রম ছাড়া ট্যালেন্টের কোনো ভ্যালু নেই। কেউ ট্যালেন্টেড হতেই পারে, সেটা দুর্দান্ত ব্যাপার। ট্যালেন্টের সঙ্গে যখন পরিশ্রমটা যোগ হবে, সেটা রেজাল্ট দেবে। শুধুমাত্র ট্যালেন্ট রেজাল্ট দেবে না, কখনো দেবে না। যে যতই ট্যালেন্টেড হোক, ট্যালেন্ট রেজাল্ট পাই না। ট্যালেন্টের সঙ্গে যখন পরিশ্রমটা যোগ হবে, এই দুটোর সম্মিলিত ফল হয় রেজাল্ট। বোঝাতে পারলাম? সুতরাং কনসিস্টেন্সি খুব দরকার, রোজ পড়তে হবে, ওই স্বপ্নটাকে রোজ দেখতে হবে যে আমি জিআরএফ পেয়েছি, আমি গবেষক হয়েছি, আমি গবেষণা করছি, আমি অধ্যাপক হব ভবিষ্যতে, আমি ক্লাসে পড়াবো ছেলে মেয়েদের। এই স্বপ্নটাকে তোমাকে রোজ একটু 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 করে দেখতে হবে, অল্প অল্পভাবে তোমাকে রোজ এটাকে নিজের মধ্যে বাঁচিয়ে রাখতে হবে স্বপ্নটাকে। হাল ছেড়ে দিলে হবে না। হ্যাঁ, আমি 2 দিন পড়লাম, 4 দিন আমার ভালো লাগলো না, হবে না, এরকমের রেজাল্ট আসে না, কনসিস্টেন্ট থাকতে হবে। জিআরএফ অবধি যখন তোমার জার্নিটা যাবে না, তুমি কতবার ফ্রাস্ট্রেশনে ভুগবে। তুমি 3 বার পরীক্ষা দিলে তোমার 3000 বার মনে হবে এই পড়াটা আমার জন্য নয়, এটা আমার দ্বারা হবে না, আমি পাচ্ছি না করতে। তারপরেও যদি লড়াইটা করতে পারো, তারপরে যদি টিকে থাকো মাঠে, জিআরএফ তোমার হবে, 100% হতে বাধ্য। আমারও হয়েছে, তোমারও হবে। এইভাবে পড়াশোনাটা করতে হবে, কনসিস্টেন্ট ভাবে। 5 জায়গার ভিডিও দেখে নিলাম, উনি এই বলছেন, তিনি ওই বলছেন, অমুক এই বলছে, যে তিনজনের মতন করে মিক্সড ভাবে পড়লাম, হবে না। স্ট্র্যাটেজি একজনের হবে, স্ট্র্যাটেজি একটাই হবে। যাকে ফলো করছো তাকে ফলো করো, যদি কাউকে ফলো না করছো, সেলফ স্টাডি করছো, তাই করো, কিন্তু নিজের বোধের উপর বিশ্বাস রেখে পড়াশোনা করতে হবে। 5 জায়গায় গেলাম, সবার কথা শুনলাম, এইভাবে নেট জিআরএফ পাওয়া যাবে না। ঠিক আছে, হাজার হাজার লাখ লাখ ছেলে মেয়ে পরীক্ষা দেয়, হাতে গোনা ছেলে মেয়ে জিআরএফ পায়। তো লড়াইটা বুঝতে পারছো কতটা। সুতরাং কনসিস্টেন্সি সব থেকে গুরুত্বপূর্ণ, যে তুমি একটা পড়া রোজ পড়ছো, রোজ সিলেবাসটার মধ্যে আছো, তোমাকে সিলেবাসটার মধ্যে থাকতে হবে। তপস্যার মতো পড়াটা আর কি, ঝড় হোক ঝঞ্ঝা হোক, নিজের ধ্যান ভঙ্গ করা যাবে না, একদম কনসিস্টেন্ট পড়তে হবে। স্বপ্ন দেখেছি মানে পূরণ করতে হবে, যতই বিরক্তি হোক। আমি এই ইউনিট পারি না, আমাকে সেখানে স্ট্রং হতে হবে। পারি না বলে আমি তো অঙ্ক করতে পারি না, এত পারো না তো পড়তে হবে না, ছেড়ে দাও। তুমি অঙ্ক করতে পারো না, তুমি অন্যান্য ইউনিট খুব ভালো পারো, তার মানে এই নয় তুমি অঙ্ক ছেড়ে দেবে, তুমি ম্যাথামেটিক্যাল রিজনিং ছেড়ে দেবে। আমি দাদা ইন্ডিয়ান লজিক বুঝতে পারি না, বাকি আমার ইউনিট অনেক স্ট্রং, কিন্তু আমি ইন্ডিয়ান লজিক পারি না, আমি ম্যাথ পারি না, আমি ম্যাথামেটিক্যাল রিজনিং পারি না। এনটিএনে এটা বুঝবে না যে তুমি বাকি ইউনিট খুব ভালো পারো, কিন্তু তুমি ম্যাথ করতে পারছো না, তুমি ইন্ডিয়ান লজিক পাচ্ছ না, ঠিক আছে, তুমি পাশ্চাত্য কাব্যতত্ত্ব বাংলার পড়তে পারছো না, তোমার ভাষা ভালো লাগছে না পড়তে, ছন্দ অলঙ্কার ভালো লাগছে না পড়তে, কিন্তু তুমি গল্প দারুণ পড়ছো, তুমি নাটক ভালো পড়ছো, এনটিএ বলবে না যে ঠিক আছে ও তো বাকিগুলো ভালো পড়ছে, এগুলো করতে পারেন, ওকে জিআরএফটা দিয়ে দাও। দরকার নেই, ছেলে বসে আছে নেওয়ার জন্য জিআরএফ, পাচ্ছে না, খেটে নিজেকে তৈরি করে নেবে, এমনভাবে তৈরি করে নেবে না পারা, জিআরএফ নিয়ে বেরিয়ে যাবে। তো যেটা তুমি পাচ্ছ না, যেখানে তোমার দুর্বলতা, সেখানে তোমার কাজ সব থেকে বেশি। যে ইউনিটে তুমি দুর্বল না, সেটাকে ইগনোর করো না। তুমি যদি আজও ভেবে যাও যে আমার অলঙ্কার করতে ভালো লাগছে না, আমার ভাষা পড়তে ভালো লাগছে না, আমার ইন্ডিয়ান লজিক পড়তে ভালো লাগছে না, আমার ম্যাথ করতে ভালো লাগছে না, আমি বাকিগুলো পড়ে শুধু পরীক্ষা দেবো, তো তুমি আজ যে স্কোর পেয়েছো না, তোমার পরবর্তী পরীক্ষা তুমি ওই স্কোরে আটকে থেকে যাবে, একটা প্রশ্ন বেশি এগোতে পারবে না। তুমি আমার কথাটা মিলিয়ে নিও, তোমার কথাটা মিলিয়ে নেবে, তুমি ওখানে তোমার স্কোর থেকে যাবে, কমে যাবে, এগোবে তো নাই, কমে যাবে, বরং এগোবে না। যেখানে দুর্বল সেটাকে স্ট্রং করতে হবে। তোমাকে সিলেবাসটা খুব কমফর্ট জোনের সিলেবাস দেবে না, যে তোমার সব পড়তে ভালো লাগে তুমি পড়ে বেরিয়ে যাবে। সিলেবাসটা তৈরি করা হয়েছে এমনভাবে, তোমার ভালো লাগা, তোমার একটু বোরিং লাগা, তোমার অনেক বেশি বোরিং লাগা, সবভাবে সিলেবাসটাকে তৈরি করা হয়েছে। সব কিছু দিয়ে তোমার মেন্টালি প্রিপারেশন থেকে শুরু করে তোমার ডিসিপ্লিন আর সব কিছু চেক করা হবে এই সিলেবাসটার মধ্য দিয়ে। তুমি ভাবো না যে শুধু পড়াশুনো করে চলে গেলেই হবে, আরও অনেক কিছু চেক হয় পরীক্ষাটাতে, ঠিক আছে। সুতরাং যেখানে তুমি দুর্বল সেগুলোর উপর কাজ করো, মানে ওভাবে ছেড়ে দেওয়ার কিছু নেই, আমি ওটা পাচ্ছি না মানে ওটা ছেড়ে দিলাম না, ছেড়ে দিলে কিছু হবে না।
তুমি হয়তো অন্য ইউনিট ভালো পারো, সেটা খুবই ভালো ব্যাপার, কিন্তু তার মানে এই নয় যে যে ইউনিটটা প্রতি দুর্বল আমি ওটাকে পুরোপুরি ছেড়ে চলে যাবো। আচ্ছা, ম্যাথ ডিআই নিয়ে অনেকের সমস্যা হয়। অনেকে বলে দাদা যে এই ইউনিট দুটো কিভাবে পড়বো, ম্যাথ ডিআই তোমরা করতে পারি না, এগুলো কিভাবে দেব রিভিশন, বা রিভিশন দেওয়ার এখানে কিছু নেই, পুরোটাই প্র্যাকটিস। বাট এগুলো কিভাবে পড়বো, ইন্ডিয়ান লজিক রিভিশন দিতে পারছি না দাদা, কনসেপ্ট ক্লিয়ার হচ্ছে না, কিভাবে পড়বো? দেখো, প্রথমে ম্যাথ আর ডিআই নিয়ে কথা বলি। ঠিক আছে, তোমার টার্গেট যদি জিআরএফ হয়, ঠিক আছে, আর তুমি যদি জেনারেল ক্যাটাগরি হও, জেনারেল কেন, এখন যে কোনো ক্যাটাগরির কথাই বলি আমি, ক্যাটাগরি অনুযায়ী তো ধরো কম্পিটিশনটা হচ্ছে এখন, তো তুমি যে কোনো ক্যাটাগরির হও, ম্যাথ ডিআই তোমার যদি উইক হয়, আমি বলবো জিআরএফ পাওয়া খুব চাপ, ভীষণ চাপ। উইথাউট ম্যাথ জিআরএফ, নিজের এক্সপিরিয়েন্স থেকে বলছি, একটা প্রশ্নের জন্য পরপর দুবার কেটে এসে সেই এক্সপিরিয়েন্স থেকে বলছি, উইথাউট ম্যাথ, উইথাউট ডিআই জিআরএফ এর স্বপ্ন দেখো না, হবে না। 5 বছর আগে তোমাকে কে বলে গেছে যে আমি ম্যাথ আর ডিআই না করে জিআরএফ পেয়েছি? ও 5 বছর আগে পসিবল থাকতে পারে, এখন নয়। নিজে সেই জায়গা থেকে, জেনারেল ক্যাটাগরি থেকে জিআরএফ নিয়ে এসে কথাটা তোমায় বলছি, পসিবল নয়। আমি নিজে ম্যাথে উইক, আমার ম্যাথ একদম স্ট্রং ছিল না, আমাকে করতে হয়েছে কষ্ট করে, আমি সেটাতে এফোর্ট দিয়েছি, কারণ আমার টার্গেট জিআরএফ। আমার আজ কষ্ট হচ্ছে বলে আমি ছেড়ে দিলাম না, করবো 1 বছর কষ্ট, 1.5 বছর কষ্ট করব, ম্যাথ ভালো লাগে না রোজ প্র্যাকটিস করব, ডিআই ভালো লাগে না শিখে নেব, বেসিক থেকে ডিআই শিখে নেব। কোনো নিউক্লিয়ার সায়েন্স তো নয় রে ভাই, হ্যাঁ, পারমাণবিক বোমা বানাতে শিখতে হচ্ছে না তো, শিখতে হচ্ছে কি তাহলে? তো অঙ্কই তো শিখবে দুটো বেসিক জিনিসে, একটু ডিআই তো প্র্যাকটিস করবে। তোমাকে তো আমি বলি রকেট সায়েন্স নিয়ে পড়াশোনা করো, সিলেবাসে তো রকেট সায়েন্স লিখে দেয়নি, একটু ম্যাথ পড়তে দিয়েছে। ছোটবেলায় সবাই পড়েছি কম বেশি, কেউ ভালো ছিল ম্যাথে, কেউ স্ট্রং উইক ছিল। আমরা দীর্ঘকাল বাংলাটা নিয়ে পড়ছি, আর্টসের সাথে যুক্ত, সায়েন্সটা আমাদের অনেকের হারিয়ে যায়, আমরা দীর্ঘদিন এগুলোর সঙ্গে চর্চা নেই। ঠিক আছে, বাট একটু যদি তুমি প্র্যাকটিস করো কনসিস্টেন্টভাবে, 1 ঘন্টা 2 ঘন্টার জন্য তুমি যদি রোজ প্র্যাকটিস করো ম্যাথ, তোমার ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, তো জিআরএফ সম্পর্কে যে একটা মিথ রয়েছে না, যে না তুমি যদি অন্যান্য স্ট্রং হও, তুমি ম্যাথ ডিআই নাও করো, তুমি জিআরএফ পেয়ে যাবে, আমি বলছি পাবে না। ওই বছরের পর বছর পরীক্ষা দেবে, ওর একটা দুটোর জন্য জিআরএফটা হবে না, তুমি ভাববে যে আমার কেন হচ্ছে না, তখন আর ঘুরেও তুমি যাবে না তোমার উইক ইউনিটে দেখতে, তুমি ভাবে আমার হয়নি অন্য কারণে জিআরএফটা, আমি ও কোশ্চেনটা ঠিক করে আসিনি বলে। ঠিক আছে, অথচ এদিকে দেখবে তুমি 10টা অঙ্ক ছেড়ে এসছো, এটা তুমি একবারও দেখছো না যে 10টা অঙ্ক আমি ছেড়ে এলাম, আমার একটার জন্য জিআরএফটা হলো না। তুমি দেখছো আমি এই প্রশ্নটা ছেড়ে এসেছি, এই জন্য জিআরএফটা হয়নি। না ভাই, এখান থেকে বেরোতে হবে। নিজের দুর্বলতাটা নোট করো খাতায়, যে এই ইউনিটে আমি উইক, সেভাবে পড়াশুনো করো। এই মিথে থেকো না যে আমার ম্যাথ খারাপ, আমি ইন্ডিয়ান লজিক বুঝি না। হ্যাঁ, আমি ভাষা যদি নাও পড়ে যাই, আমি অলঙ্কার যদি নাও শিখে যাই, আমার জিআরএফ হয়ে যাবে, জিআরএফ হবে না ভাই। নেট পেতে অনেকটা বেগ পেতে হবে, নেট পাওয়াটাই চাপ হয়ে যাবে। নেটের কাট অফ দেখেছো এবার জেনারেলে? 91টা প্রশ্ন, আমি যদি খুব ভুল না হয় 91টা প্রশ্ন বোধ হয়। ঠিক আছে, তার আগের মাসে যে পরীক্ষাটা হয়েছিল, খুব সম্ভবত 96টা প্রশ্নে বোধহয় জিআরএফ এর কাট অফ ছিল। এবার তো 91টা শুধু নেটেরই কাট অফ গেছে। তুমি বুঝতে পারছো কম্পিটিশন কেমন লেভেলের ইনক্রিজ হচ্ছে? ভাবো, ওবিসিদের কাট অফ দেখো একবার, 196 কত গেছে, 194 বা 96 বোধ হয়। যে 96 জেনারেলের কাট অফ গিয়েছিল 24শে ডিসেম্বরে বোধ হয়, তাই তো? সেটা দেখো ওবিসিদের কাট অফ হয়েছে। কম্পিটিশনটা দেখো কেমন ইনক্রিজ হচ্ছে, 6 মাস অন্তর অন্তর কম্পিটিশন কোথায় যাচ্ছে বুঝতে শেখো নিজেকে। 5 জায়গায় বড় বড় কথা শুনে নিচ্ছি, বড় বড় কথা বলছেন স্যারেরা, আমি কাউকে অসম্মান করছি না, সবাই ভালো ভালো কথা বলছেন, ঠিক আছে, বাট নিজের বোধ দিয়ে একটু অ্যানালাইজ করো। সব জায়গায় অন্ধবিশ্বাসের মতন করে চলে যাওয়ার কোনো দরকার নেই। একটু স্ট্র্যাটেজিটা নিজে বুঝতে শেখো। একটা এমএ পাস করা ছেলে বা মেয়ে, তুমি বুঝতে হবে, নিজের বোধ দিয়ে বুঝতে হবে। ঠিক আছে, তো আমি বলবো যেগুলো ইউনিট তোমার উইক, স্ট্রং করো, সেগুলোকে সাইডে সরিয়ে রাখার কিছু নেই। সিলেবাস তোমাকে এমন কমফোর্ট জোনে দেবে না যে আসবে পড়বে আর বেরিয়ে যাবে, না, একটু তোমাকে অশান্তিতে ভোগাবে, একটু তোমাকে কষ্ট দেবে, সেটাকে স্বীকার করো, পড়াশোনাটা করো, স্ট্রং করো। যখন তুমি স্ট্রং করবে, ইউনিট কনফিডেন্স আসবে তোমার নিজের মধ্যে, তোমার মনে হবে যে হ্যাঁ এবার আমি ক্র্যাক করবো, আমার মধ্যে কনফিডেন্স এসছে, আমি প্র্যাকটিস করে এসেছি। ঠিক আছে, তো এই মিথগুলোকে মনে প্রশ্রয় দিও না, যেটা বললাম মন দিয়ে শুনো আর সেগুলোর উপর কাজ করা শুরু করো। ঠিক আছে, আচ্ছা, তৃতীয় যে কথাটা আমি বলবো, তৃতীয়, রিভিশন। আমি দেখেছি কেউ একটা ছোট গল্প পড়ে নিল বা উপন্যাস পড়ে নিল, যে 10 দিন ধরে পাতাটা খুললো না। কিরে তুই আর পড়ছিস না? আমার তো ওগুলো পড়া, আমি পড়ে নিয়েছি একবার ছোট গল্পটা, আমার তো উপন্যাসটা পড়া, হ্যাঁ নাটকটা তোমার পড়া, 10 দিনের বইয়ের পাতাটা উল্টাবে না। কি সমস্যা, যেটা ছেলে মেয়েদের রিভিশন দিতে চায় না, বা রিভিশন একটা বিরক্তিকর কাজ।
তুমি ধরো একটা নাটক পড়োনি, আজ পড়ছো, তোমার খুব ভালো লাগছে পড়তে। আমি যদি বলি যে 5 দিন ধরে নাটকটা রিভিশন দাও, তুমি দেবে না। দাদা একই জিনিস কি বারবার পড়বো, বিরক্তিকর কাজ। এই বিরক্তির মধ্যে সাফল্য আছে ভাই, এটা বুঝতে হবে তোমার। তুমি যদি রিভিশন না দাও না, নেট জিআরএফ হবে না। নেট জিআরএফ এর মূল মন্ত্র হচ্ছে রিভিশন। কে কত বেশি একটা টেস্টকে রিভিশন দিচ্ছেন, রিভিশন ভীষণ গুরুত্বপূর্ণ। আমি বারবার একটা কথা কি বলি, যে কোয়ান্টিটি নয় কোয়ালিটি ম্যাটার করে। তুমি কতগুলো বই পড়ে এসছো ম্যাটার করে না, কিন্তু তুমি যে কটা বই পড়েছো হাতে গোনা, সেগুলোকে কতবার রিভিশন দিয়ে এসছো ম্যাটার করে। তুমি দেখো না, নেটে যে প্রশ্নগুলো হয়, তোমার যদি রিভিশন খুব স্ট্রং না, তুমি পারবে করতে? বেসিক থেকে কটা প্রশ্ন জিজ্ঞেস করে, বেসিক থেকে 15-20টা প্রশ্ন সব পরীক্ষাতে দেওয়া হয়। এগুলো তো দেবেই অন্যান্য ছেলেদেরকে, যে যাও 10টা প্রশ্ন হলো ঠিক করে এসো তুমি। বাট তোমার টার্গেট যদি জিআরএফ হয়, তোমার রিভিশন দুর্দান্ত লেভেলের রিভিশন চাই, একদম খুঁটিয়ে খুঁটিয়ে রিভিশন দিতে হবে। নেটে যে প্রশ্নটা হয়, ওরা এমনভাবে ট্রিকি করে দেয়, তোমার খুব ভালো পড়া থাকলেও তুমি যদি একটুকু অমনোযোগী হয়ে যাও, বা যদি তোমার ঠিকঠাক মাইন্ড কাজ না করে, ঠিকঠাক যদি মনে না পড়ে জায়গাটা, তুমি প্রশ্নটা ভুল করে চলে আসবে, এসে মাথা ঠুকবে, সেটা তুমি এতবার পড়লাম, ভুল করে গেলাম। তুমি রিভিশনটা মনোযোগভাবে দাওনি, এই জন্য ভুল করে এলে। এগুলোকে আমরা বলি সিলি মিস্টেক, যেগুলোকে বলি। ঠিক আছে, এগুলো চলবে না, তোমার রিভিশন স্ট্রং হতে হবে। মানে ওই অপশনটা হবে, মানে ওই অপশনটাই, আমার মাথার মধ্যে দ্বিতীয় কোনো অপশন ঘোরাফেরা করছে না। প্রশ্ন দেখে নিলাম, আচ্ছা হ্যাঁ এটার উত্তর তো এই অপশনটাই হবে, 100% মাথার মধ্যে এটা সিকিউর করে নিতে হবে যে হ্যাঁ অপশন এটাই, তো এটাই হবে। আচ্ছা অপশন বি এটা বলছে, হ্যাঁ এটাও হতে পারে, এটাও পড়েছিলাম, এটা কেন হয়, এই ক্রস কানেকশনটা কেন হয়? কারণ তুমি রিভিশনটা স্ট্রং করোনি। ঠিক আছে, তো অনেকেই বলে যে সব পড়ে চলে যাও, হয়ে যাবে না। প্রথমবার দিচ্ছ, ঠিক আছে দাও, বা অনেকবার দেওয়া হয়েছে দিচ্ছ, ঠিক আছে দাও, কিন্তু রিভিশনটা ভালোভাবে করে পড়ে যাও। তুমি সীমিত পড়ো, অসুবিধে নেই, কিন্তু রিভিশন করো। রিভিশন হচ্ছে মূল মন্ত্র। তুমি যদি রিভিশন না করো, একটা পড়াকে দীর্ঘদিন ফেলে রেখে দাও, হবে না। তুমি তাকে রিভিশন প্রক্রিয়ার মধ্যে মধ্যে নিয়ে এগো। ঠিক আছে, আচ্ছা যারা মধ্য পর্যায়ে রয়েছে, যাদের নেটটা হয়েছে, জিআরএফ অবধিটা পৌঁছানোর যে জার্নি, এটা নেট মানে নেটের অবধি জার্নি আলাদা, বা নেট থেকে জিআরএফ এর স্ট্র্যাটেজি আলাদা হয়। তাদের জন্য একটা কথা আমি বলবো, তারা কি করবে, তারা সত্ত্বেও কি করে এটাকে জানতে হবে। ওরা কি করে, ধরো নেট অবধি তাদের একটা সিলেবাস মোটামুটি কভার রয়েছে, তো ওরা দেখে যে আমার যদি সিলেবাসটা কভার রয়েছে, যেগুলো কভার নেই সেগুলোকে শুধু 6 মাস পড়বো, আর পুরোনোগুলো মোটামুটি পড়া আছে, ওগুলোকে রিভিশন দেওয়ার দরকার নেই। না, হবে না, পসিবল না, কখনো হবে না। তুমি ভুলে যাবে, তুমি ভুলে বসে থাকবে। তুমি 1 মাস রিভিশন না দিয়ে দেখো, তুমি ভুলে যাবে। যেভাবে খুঁটিয়ে খুঁটিয়ে ইন্টিয়ে প্রশ্ন করে, তুমি যে রিভিশনের মধ্যে নিজেকে না রাখো, তুমি পারবেই না করতে, যত ভালোই পড়া থাকে। ঠিক আছে, তো সুতরাং করতে হবে তোমায় কি, পুরনো যে পড়াগুলো আছে সেটাকে রিভিশন দিতে হবে, প্লাস নতুনগুলোর উপর কাজ করতে হবে। তোমাকে দুটো সাথে নিয়ে চলতে হবে। তুমি পুরনোর জন্য নতুনকে ছাড়তে পারো না, নতুনের জন্য পুরনোকে ছাড়তে পারো না, দুটোকে সাথে নিয়ে চলবে। যেটা তোমার পড়া আছে সেটা রিভিশন দেবে, সময় কম লাগবে। যেটা তোমার একদম পড়া নেই, সেটা তোমার কনসেপ্ট ক্লিয়ার করতে হবে, সময় একটু বেশি লাগবে। দুটোকে সময় অ্যাডজাস্ট করে পড়াশোনাটা করতে হবে। ঠিক আছে, তো এই যে মিথগুলো হয়ে গেছে, যে তোমার তো একবার নেট হয়ে গেছে মানে তোমার অনেকটা পড়া, এবার তুমি শুধু ওইগুলোই পড়ো যেগুলো তোমার পড়া নেই, না, এই মিথের মধ্যে থেকো না। দুটোকে সাথে নিয়ে চলতে হবে। যেটা পড়া আছে সেটাকে রিভিশন দেবে, তুলনামূলক সময় কম লাগবে। যেটা একদমই পড়া নেই, তার কনসেপ্ট ক্লিয়ার করতে হবে, সময় একটু বেশি লাগবে। ঠিক আছে, এইভাবে পড়াশোনা করতে হবে। বারবার একটা কথা বলবো, কনসিস্টেন্ট থাকতে হবে। কনসিস্টেন্ট না থাকলে এই পরীক্ষা ক্র্যাক করা যাবে না। তোমার স্ট্র্যাটেজি থাকতে হবে। আর 5,000 জন যেটা করছে, তুমি যদি সেই প্রক্রিয়াতে যাও, তো তুমি 5,000-এর মধ্যে ঢুকবে। ঠিক আছে, কিন্তু আর 5 জন যেটা করছে জিআরএফ পাওয়ার জন্য, তোমাকে 5 জনের মধ্যে ঢুকতে হলে তোমার নিজস্ব কিছু স্ট্র্যাটেজি দরকার, তোমার নিজস্ব কিছু পরিশ্রম দরকার। তো কোথায় পড়ছো, কে কেমন গাইড করছে, এগুলোকে না একটু অ্যানালাইজ করো। অন্ধবিশ্বাসের মতন ঢুকে যেও না, একদম একটু নিজেকে অ্যানালাইজ করতে শেখো। প্রশ্ন দেখো, একটু অ্যানালাইজ করো, তোমার পড়াশোনা যেমনভাবে এগোচ্ছে সেটাকে অ্যানালাইজ করো। ঠিক আছে, তারপরে পড়াশুনো করো। এটুকুই আমার বলার। তো মূলত আজকের এই কথাগুলোর জন্যই বললাম। তবে শেষ কথা আমি যেটা বলবো, হাতে 3টে মাস, সময় খুব কম। ঠিক আছে, মনে হবে যে 3টে মাস অনেক, কিন্তু অনেকটা নয়। যখন তুমি রিভিশন দেবে, পড়বে, প্র্যাকটিস করবে, মনে হবে 3 মাস কোথা দিয়ে চলে গেল। ঠিক আছে, তো একটু এই সময়টাকে খুব ভালোভাবে মন দিয়ে পড়াশোনা করো, পড়াশোনার টাইমটা একটু বাড়িয়ে দাও। ঠিক আছে, যতটা তুমি পড়াশোনা দিতে পারবে সময়, ভালো হয় নেটের পক্ষে, রিভিশনটা ভালো হবে, অনেক নতুন কনসেপ্ট ক্লিয়ার হবে। মক টেস্ট দিতে থাকো। আচ্ছা, মক টেস্টের জন্য অনেকে আমাকে বলছিলে, আমার কালই থেকে একটা মক টেস্টের নতুন ব্যাচ শুরু হচ্ছে, 25 তারিখ থেকে, ফেব্রুয়ারি।
এই মক টেস্ট নেওয়া হবে একদম জুনের পরীক্ষার আগে অবধি, ঠিক আছে। ইউনিট ধরে ধরে মক টেস্ট হবে, খুঁটিয়ে খুঁটিয়ে প্রশ্ন হবে। এনটিএ যত রকম প্যাটার্নে প্রশ্ন দেয় সব প্রশ্ন থাকবে। তারই মাঝে মাঝে আমি প্রিভিয়াস ইয়ারের প্রশ্নও প্র্যাকটিস করিয়ে দেবো বাংলার, ঠিক আছে। প্লাস প্রতিদিন নতুন নতুন প্রশ্ন থাকবে, একটা প্রশ্ন দুবার রিপিট হবে না কখনোই। ইউনিট ধরে ধরে মক টেস্ট হবে, উপন্যাসের পরিচ্ছেদ ধরে ধরে মক টেস্ট হবে। যত রকমভাবে প্রশ্ন করা যেতে পারে সব রকমের প্রশ্ন থাকবে। যদি তোমরা মক টেস্টটা দিতে আগ্রহী হও, আমার কন্ট্যাক্ট নাম্বার তোমরা অলরেডি জানো দেওয়া আছে, আমার টেলিগ্রাম বা হোয়াটসঅ্যাপের গ্রুপের লিঙ্কও জানো তোমরা, কমেন্ট বক্সে দেওয়া আছে, আমি এখানে আবার আপলোড করে দেবো, তোমরা যোগাযোগ করতে পারো। এই মক টেস্ট কিন্তু তোমাদেরকে অনেকটা হেল্প করবে। আমি নিজে প্রশ্ন বানাতাম নিজের জন্য, ঠিক আছে, তো সেটা আমাকে অনেকটা হেল্প করেছে। তার ফল তোমরা দেখতে পেয়েছো, তার ফল আমিও নিজে পেয়েছি আমার রেজাল্ট, ঠিক আছে। তোমরা এই মক টেস্টটা দিতে পারো, আমি বলবো অনেকটা হেল্প করবে। তুমি কি পড়ছো শুধু পড়ে চলে গেলে হবে না, তোমাকে আগে মক টেস্ট দিয়ে নিজেকে অ্যানালাইজ করতে হবে, নিজেকে স্ট্রং করতে হবে। হ্যাঁ, প্রথমে বড় মাঠে ফাইনাল খেলতে গেলে হবে না, তার আগে সেমিফাইনাল খেলতে হবে। তোমাকে বুঝতে হবে সেমিফাইনালের পারফরমেন্স কেমন, আর ফাইনালে আমি আরও কি ইমপ্রুভ করতে পারি, ঠিক আছে। বড় মাঠে যাওয়ার আগে ছোট মাঠগুলোকে উত্তীর্ণ করে যাও, ঠিক আছে। সিঁড়ি বেয়ে স্টেপ স্টেপ ওঠো, পা লাফিয়ে উঠতে যাবে, হোঁচট খাবে, আবার পড়ে যাবে, উঠে দাঁড়াবার ক্ষমতাও থাকবে না তখন আবার। সুতরাং ধীরে ধীরে যে প্রক্রিয়াতে সাফল্য আসে সেভাবে এগো, সাফল্য আসবে। তো যারা মক টেস্টে জয়েন হতে চাও, আমি এখানে আবার টেলিগ্রাম লিঙ্ক দিয়ে দেবো, গ্রুপের হোয়াটসঅ্যাপ লিঙ্ক দিয়ে দেবো, গ্রুপের কন্ট্যাক্ট নাম্বারও দিয়ে দেবো, যোগাযোগ করতে পারো। কাল থেকে শুরু হচ্ছে মক টেস্ট, জুন অবধি মক টেস্ট হবে, ধরে ধরে মক টেস্ট হবে। ইউনিট ফুল ইউনিট রিভিশনের মক টেস্টও থাকবে, ঠিক আছে। জুনের পরীক্ষার আগে অবধি নেব মক টেস্ট। এবং তাছাড়াও যদি সেই মক টেস্টের গ্রুপে যারা জয়েন হবে তাদের যদি কোনো ইউনিট পড়তে সমস্যা হয় বলবে, আমি যতটা সম্ভব তাদেরকে সাহায্য করে দেবো, কিছু স্ট্র্যাটেজি বলে দেবো মক টেস্টের গ্রুপে যারা থাকবে ভর্তি হবে। এমন না শুধু মক টেস্টের সম্পর্ক তোমাদের সঙ্গে আমার, কোনো ইউনিট যদি অসুবিধা হয় পড়তে, কীভাবে পড়বো কোনটা সেটাও আমি সাহায্য করব, ঠিক আছে। শুধু মক টেস্ট দিলাম ঘর চলে গেলাম এরকম নয়, আমার পক্ষে যতটা হয় আমি সেই ব্যাচে ছেলেমেয়েদেরকে সাহায্য করব। তো যারা জয়েন হতে চাও আমার কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবো, বা অলরেডি তোমরা হয়তো জানো, যোগাযোগ করতে পারো। আর বলবো মন দিয়ে পড়াশুনো করো, 3টে মাসকে ভালোভাবে ইউটিলাইজ করে পড়াশুনো করো, কোনো মিথে যাওয়ার দরকার নেই কিছু, জাস্ট নিজের বোধকে কাজে লাগাও, প্রিভিয়াস ইয়ার প্রশ্ন অ্যানালাইজ করো, নিজের পড়াশোনাটাকে অ্যানালাইজ করো, পড়াশুনো করে যাও, জিআরএফ হবেই। যদি কনসিস্টেন্ট থাকো, যদি তোমার মধ্যে ডিসিপ্লিন থাকে, যদি স্বপ্নটাকে তুমি দীর্ঘদিন ধরে দেখতে পারো, পূরণ হবেই। অল দ্য বেস্ট, সবাই মন দিয়ে পড়াশুনো করো।